আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্য ব্লু স্কোয়ারের 7 এবং 8 2 এপিসোড একসাথে বাংলা এক্সপ্লেন। তো চলুন শুরু করা যাক। লাস্ট এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে লিং চাংলান ও তার সব শিষ্যরা মিলে সেই ব্লু পালকের পাখিকে আবারও বন্দি করার চেষ্টা করে। 7 নম্বর এপিসোড তারপর থেকে শুরু হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে ইউনহকে যে অ্যান্টিডোট খুঁজে পায় এবং শাওশিনকে সে কিছু অ্যান্টিডোট দিয়ে বলে যে এই ব্যাপার মিটে গেলে এখান থেকে তুমি পালানোর সুযোগ সন্ধান করবে এবং আমার সাথে দেখা করবে, তখন আমি তোমাকে সব বলবো। আর বাকি অ্যান্টিডোটগুলো লুলুকে দিয়ে বলে যে তার জন্য বাইরে অপেক্ষা করতে সেগুলো নিয়ে, আর বলে যে চাঙি রিফ্লেক্ট গুহায় আছে, তো আমি সেখানে তাকে প্রমিস করেছি যে একসাথে পালাবো, আমি আমার কথা ফেরত নিতে পারবো না। অপরদিকে লিং চাংলানরা যখন ম্যাজিক্যাল ফার্মেশন দিয়ে ব্লু পালকের পাখিকে আটকাতে চাচ্ছিল, তখন সে বলে যে নিং রোচু, আমাকে তুমি কোন সাহসে বন্দি করেছিলে, বলে সে লিং চাংলানের সেই ম্যাজিক্যাল ফার্মেশনটি ভেঙে ফেলে এবং লিং চাংলানকে বলে যে তোমার এত বড় সাহস যে তুমিও নিং রোচুকে অনুসরণ করো, আমাকে বন্দি করতে চাও, এবং সে তার উপর স্পেলস ছুঁড়ে মারে। আর এদিকে সানিওয়ে লিসুর কাছে এসে বলে যে কত সময় লাগলো ফ্লাওয়ার ভ্যালিতে 10টি অ্যারের চোখ খুঁজতে, তুমি তার জন্য আমার কাছে এসেছো তাই না? তুমি তোমার জীবন দিয়ে তাকে বাঁচালে এবং আমার জীবনটাও দিলে, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করেছো। এরপর সে লিচুর ডিমনিক জীবন মুক্তটি লিচুর মধ্যে ফিরিয়ে দেয় এবং বলে যে যাও তোমার মাস্টার চিনের কাছে। অন্যদিকে মাস্টার চিন মানে ব্লু পালকের পাখি, সে লড়াই করে যাচ্ছে। তখন তার একটি স্পেল গিয়ে লিং চাংলানের গায়ে লাগে এবং তার কান থেকে ব্লাড বের হয়ে যায়। এটা দেখে চিনসু মাস্টার তার ম্যাজিক্যাল নিডলস ছুঁড়ে মারে তার দিকে, কিন্তু ভুলবশত সেই নিডলসগুলো সানিওয়ের উপর লাগতে গেলে লিসু এসে তাকে বাঁচিয়ে দেয়, কিন্তু লিসুর জীবনিক মুক্তার উপর আঘাত লাগে, সে অদৃশ্য হতে থাকে। তখন লিসু সানিওকে ধরে মাস্টার চেনকে দিয়ে বলে যে তাকে এখান থেকে নিয়ে যাও, এবং সে পুরো অদৃশ্য হয়ে যায়, মারা যায়। কিন্তু তার গলায় থাকা সেই লকেটটি নিচে পড়ে গেলে মাস্টার চিন সেটা উঠিয়ে সানিওকে সাথে নিয়ে সেখান থেকে সেই 10 ফরমেশন ভেঙে চলে যায়। আর সেখানে সেই 10 ফরমেশনটি ভেঙে যাওয়ার কারণে ভূমিকম্প শুরু হয়। অন্যদিকে ইউনহ চাঙির কাছে যাচ্ছিল, তখন ভূকম্পন দেখে বলে যে লিং চাংলান তো 10 ফরমেশন ঠিক করলো, তাহলে 10 এর চোখে কি সমস্যা হলো যে ভূমিকম্প শুরু হলো? আর এদিকে বোকা চাঙি মনে হয় এখনও আমার জন্য অপেক্ষা করছে বলে সে দৌড়ে সে গুহার ভেতরে চলে যায়। দেখা যায় চাঙি সেখানেই আছে ইউনহর জন্য অপেক্ষা করছে। তখন ইউনহ তাকে সেখান থেকে সরিয়ে বলে যে তুমি ভূমিকম্প দেখেও পালালে না কেন? চাঙি বলে তুমিই তো বলেছো যে তোমার জন্য এখানে অপেক্ষা করতে। তখন হঠাৎ পাখির ডাক শুনতে পাওয়া যায়। তখন ইউনহ উপরের দিকে তাকিয়ে বলে যে সানিওয়ে আর ব্লু পালকের পাখি, তাহলে লিসু কোথায়? তাহলে কি লিসু মারা গেছে? তখন সেখানে একটি ফার্মেশন তৈরি হয়। দেখা যায় যে সেখানে সব কিছু সেই ফার্মেশনের ভিতর চলে যাচ্ছে এবং ফার্মেশন দিয়ে ইভিল এনার্জি বের হচ্ছে। তখন তারা পালাতে গেলে দেখা যায় যে তারাও সেই ফার্মেশনের মধ্যে চলে যায়। তখন সেখানে হোচিংও চলে আসে এবং এসে দেখে যে তারা দুজন সেই ফার্মেশনের ভিতরে চলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় যে সে ফার্মেশনের মধ্যে অন্য একটি দুনিয়া এবং ইউনহ চাঙিকে ডাকছে। এরপর চাঙির হুঁশ আসে, দেখায় চাঙির পিঠে একটি ক্ষত, এবং তারা যখন আসলে ফার্মেশনের মধ্যে চলে যাচ্ছিল তখন সেই সময় একটি ইভিল স্পিরিট ইউনহকে আঘাত করতে গেলে চাঙি তাকে বাঁচিয়ে নেয়, আর চাঙির পিঠে সেই আঘাতটি লাগে। তখন ইউনহ তাকে জিজ্ঞেস করে যে কেন তুমি আমার জন্য এটা করলে? চাঙি বলে যে সে চায় না ইউনহ কোনোভাবে আঘাত পাক। এরপর ইউনহ তাকে স্পেল দিয়ে ঠিক করতে গেলে দেখা যায় যে তার পাওয়ার আর কাজ করছে না, এবং সে মনে মনে তখন ভাবতে থাকে যে তার আধ্যাত্মিক পাওয়ার যখন কাজ করছে না, কিন্তু তার চিকিৎসা করা খুবই দ্রুত দরকার, তাই তার কিছু পানি খোঁজা দরকার, এবং সে তার মাথায় হাত বুলাতে থাকে। এটা দেখে চাঙি বলে যে এটার মানে কি? ইউনহ বলে যে এটি একটি বিশেষ স্পেল যা এই পৃথিবী থেকে আমি শিখেছি। এটা সব থেকে কষ্টদায়ক এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তিকেও কিছুটা বেটার ফিল করতে সাহায্য করে। তখন চাঙি বলে যে একটি মৃদু স্পর্শ আমাকে হিল করতে পারে? ইউনহি বলে যে হ্যাঁ। চাঙি বলে কিন্তু আমি তো এখনও সুস্থ হইনি। এরপর ইউনহ তার নিজের হাতে একটি দড়ি ধরে অন্য একটি প্রান্ত চাঙির হাতে দিয়ে সে সেখান থেকে পানির খোঁজে যায় চাঙিকে ঠিক করার জন্য, এবং সে কিছু দূর গিয়ে একটি পুকুর ও একটি কটেজ দেখতে পায়। অন্যদিকে লিং চাংলান ইউনহকে খুঁজে না পেয়ে তারা ভাবে যে চাঙিকে নিয়ে সে নিশ্চয়ই পালিয়েছে, এবং তারা শাওশিনকে ধরে বন্দি করে। যে শাওশিন ইউনহর খুব কাছের বন্ধু, সে নিশ্চয়ই জানে যে ইউনহ কোথায় পালিয়েছে। অন্যদিকে ইউনহ ও চাঙি সেই কটেজে আসে। দেখা যায় যে চাঙি বলছে আমার ক্ষত এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, এখন আর ব্যথা করছে না। এটা শুনে ইউনহ বলে যে এত দ্রুত? এরপর সে বলে যে চাঙি তুমি না এইমাত্র গোসল করলে, তাহলে তুমি শুকনো কেন? চাঙি বলে আমরা মারমেডরা সবসময় পরিষ্কার থাকতে ভালোবাসি, তাই গোসলের পর শুকনো হওয়াটা আগে প্রয়োজন মনে করি। এরপর সে পুরো রুম দেখে বলে যে তুমি সব গুছিয়েছো? তখন ইউনহ বলে যে এগুলো আমি সবই রুমেই পেয়েছি, তাই একটু গুছিয়ে রেখেছি। আর অবাক করা বিষয় হলো এখানে 10 ডিরেকশন ফার্মেশনে ব্লু পালকের পাখিকে বন্দি করা হয়েছিল, কিন্তু এখানে ভয়ঙ্কর কিছুই নেই, উল্টো এটি একটি টুকরা স্বর্গ মনে হচ্ছে।
এরপর আমরা দেখি যে ইউনহি একা একা বসে আছে এবং মনে মনে বলছে যে ইউনহো, তুমি আর লিসুর মতো চাঙির সাথে মিথ্যা দিয়ে শুরু করেছো। এটা লিসুর থেকে আলাদা কিছুই নয়। যদি এই মিথ্যা একদিন তার সামনে আসে, সে তোমাকে ঘৃণা করবে, যেরকম সানিউয়ে লিসুকে ঘৃণা করছে। তখন কিভাবে তুমি তার সম্মুখীন হবে? এরপর সে আবার এটাও বলে যে যাই হোক, ফ্লাওয়ার ভ্যালি থেকে বের হওয়ার পর আমরা সেপারেট রাস্তায় চলে যাব। সে রিটার্ন করবে তার সমুদ্রে আর আমি নর্থে যাব। এবং চাঙি ডাক শোনা যায়। তখন ইউনহো দৌড়ে গিয়ে দেখে যে সে খালি গায়ে বসে আছে। তখন ইউনহো বলে, তুমি উলঙ্গ হয়ে আছো কেন? তখন চাঙি বলে যে আমি মেডিসিন লাগাতে গিয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে পড়ে তা ভেঙে গেছে। ইউনহো এরপর চাঙিকে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর কাপড় পরতে বলে সে যেতে নিলে চাঙি বলে যে অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে চলো। ইউনহো বলে যে তুমি ঘরে ঘুমাও, আমি বাইরে গিয়ে ঘুমাচ্ছি। কিন্তু চাঙি বলে যে কেন? ইউনহো বলে যে তোমার শরীর থেকে গন্ধ আসছে, তাই আমি তোমার সাথে একসাথে শোবো না। তখন চাঙি সে তার শৈলে ঘ্রাণ নিয়ে বলে যে কোনো গন্ধ আসছে না। এরপর ইউনহো রাজি হয়, কিন্তু সে নিচে বিছানা করে শুতে গেলে চাঙি বলে যে তোমার যদি একসাথে ঘুমাতে অসুবিধা হয় তাহলে আমি বাইরে যাই। এটা শুনে ইউনহো রাজি হয় এবং তার পাশে শুয়ে পড়ে। অন্যদিকে দেখি যে লিংচাংলানরা ইউনহোদের খুঁজে না পেয়ে তারা কথা বলছে। তখন হোচিং সেখানে আসে এবং বলে যে সাউসিনকে তার হাতে দিতে। সে পারবে তার মুখ থেকে জানতে যে ইউনহো ও চাঙি কোথায় আছে। এরপর দেখা যায় যে গার্ডরা সাউসিনকে খুব অত্যাচার করছে এবং বলছে যে ইউনহো কোথায়। তখন সেখানে হোচিং চলে আসে এবং তাদের যেতে বলে। এরপর সে তাকে একটি মেডিসিন দেয়। এটা দেখে হেসে বলে যে ইয়ং মাস্টারকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি সত্যিই জানি না যে ইউনহোরা কোথায় আছে। তখন হোচিং বলে এটা সত্যি যে তুমি তা জানো না। সে ফার্মেশনের মধ্যে পড়ে গেছে, তাই চাঙির সাথে, এবং তার নেচার অনুযায়ী সে চেষ্টা করেছিল সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু সে বের হতে পারেনি। আর আমি কিছু করার আগেই এসব কিছু ঘটে গেছে। এটা বলে হোচিং যেতে নিলে শাওসিন বলে যে তার মানে আপনি চান যেন আমি তাকে বাঁচানোর জন্য আপনাকে সাহায্য করি। তখন হোচিং বলে যে কেন, তুমি কি তা করতে চাও না? শাওসিন বলে কিন্তু আপনি তো তাকে ঘৃণা করেন, আর এখন সে ফ্লাওয়ার ভ্যালির সব থেকে বড় পাপী। যদি মাস্টার একবার জানতে পারে যে তার ছেলে হয়ে আপনি তাকে সাহায্য করতে চাচ্ছেন, তাহলে সে আপনাকে শাস্তি দিবে। তখন হোচিং হেসে বলে যে আমি তা জানি, আর এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। সিন চেঞ্জ হয়, দেখি যে ইউনহো ঘুম আর চাঙি কিছু মাছ ধরে ইউনহোকে ডাকছে। তখন ইউনহো বাইরে এসে বলে যে তুমি এই মাছগুলো কেন ধরেছো? চাঙি বলে যে আমরা এখানে আধ্যাত্মিক পাওয়ার ব্যবহার করতে পারছি না, তাই এই মাছগুলো ধরেছি যে এই খাবার কিছুটা রিকভারি করতে পারে আমাদের। এই মাছগুলো খুবই টেস্টি, এগুলো সব তোমার। তারপর সে তাকে ওই মাছগুলো খেতে বলে এবং হাতে ধরে দিতে গেলে দেখে যে সেই মাছগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। এটা দেখে তো তারা পুরো অবাক হয়ে যায়। এরপর ইউনহো চাঙিকে বলে যে তুমি কি ভেবে দেখেছো যে তুমি এই পানিতে গোসল করার পর তোমার ক্ষত দ্রুত ভালো হয়ে গেছে? তখন চাঙি বলে যে হ্যাঁ, এবং ইউনহো তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হওয়ার মতন কি তুমি কিছু অনুভব করেছো? চাঙি বলে যে কিন্তু তাও তো আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। ইউনহো বলে যে চিংচিং তো এখানে আধ্যাত্মিক পাওয়ার দিয়েই বাড়ি তৈরি করেছে এবং এই পুকুরে মাছও আছে, তাহলে এখানে এমন কি একটি জায়গা আছে যেখান থেকে আধ্যাত্মিক পাওয়ার সঞ্চালন হয়। আমরা যদি সেই উৎস খুঁজে পেতে পারি তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। তাছাড়া লিসু যদি 10 ডিরেকশন ফরমেশন ভাঙতে পারে তাহলে আমাদের জন্য এটা কঠিন কিছুই না। চাঙি বলে যে আমি এই মাছগুলো পানি থেকেই ধরেছি, তাহলে কি এই উৎস এই পানিতেই? তখন হঠাৎ পানির মধ্যে থেকে বুলু পালকের পাখি চিংচিং উঠে আসে এবং তাদের দেখে বলে যে আধ্যাত্মিক মাস্টার, আমি তোমাকে গিলে ফেলবো। এবং সে বলে তাদের কাছে আসতে নিলে দেখা যায় যে তার পায়ে একটি শিকল বাঁধা। তখন চাঙি বলে যে সে পানি থেকে উপরে আসতে পারবে না। আর ইউনহো বলে যে সে বুলু পালকের পাখি চিংচিং নয়, সে তার আত্মা। সম্ভবত এখানে তার কিছু আবেগী কারণ আছে এবং সে তাই তাদের ছেড়ে যেতে পারেনি। এই আবেগগুলো 1000 বছর ধরে এখানেই চাপা পড়ে আছে এই গঠনে। তখন মাস্টার চিনচিনের আত্মা বলে যে তোমরা আধ্যাত্মিক মাস্টাররা সবাই হার্টলেস, আমি এক একটা করে সবাইকে গিলে খাবো। তখন ইউনহো বলে যদি আপনার ক্ষমতা থাকে তাহলে যে আপনাকে সিল করেছে আপনি তার সাথে গিয়ে বুঝুন, আমাদের সাথে না। অন্যদিকে লিং চাংলান চিনসুকে অর্ডার করে যে আরও মানুষ পাঠাতে ইউনহোকে আর চাঙ্গিকে খোঁজার জন্য। অন্যদিকে চাঙি ইউনহোকে বলছে যে তুমি বলতে চাচ্ছ যে ওই পুকুরের নিচ দিয়ে এখান থেকে বের হওয়ার রাস্তা? তখন ইউনহো বলে যে আমি ওই পুকুরের পানি একটু হাতে নিয়েছিলাম এবং দেখেছি যে সেখানে আধ্যাত্মিক পাওয়ার প্রবাহিত হচ্ছে, আমরা চিংচিংয়ের সাথে ডিল করে এখান থেকে বের হতে পারি। এরপর দেখা যায় যে ইউনহো একজন ইমর্টাল সেজে চিংচিংয়ের সামনে আসে। চিংচিং তাকে দেখে জিজ্ঞেস করে যে তুমি কে? এটা দেখে ইউনহো মনে মনে বলে যে এত অল্প সময়ের মধ্যে যে সে আমাকে মনে করতে পারছে না। এটা মনে হয় শুধু একটি আত্মাই যার মাইন্ড পুরো
কমপ্লিট নয়। এটা ভালো যে আমাকে আর আমার সম্পর্কে এক্সপ্লেন করা লাগবে না। এরপর ইউনহ বলে যে আমি একজন পণ্ডিত, আমি দূর থেকে দেখলাম যে তুমি এখানে একা বসে আছো, তাই আমি তোমার কাছে আসলাম। আর দেখে মনে হলো যে তুমি খুব কষ্টে আছো। এখানে কি কিছু এমন কিছু আছে যে তোমাকে কষ্ট দিচ্ছে? তখন চিংচিং বলে যে আমি একজন আধ্যাত্মিক গুরু দ্বারা প্রতারিত হয়েছি, তার নাম হচ্ছে নিং রোজু। আমার একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার মন ভেঙে দিয়েছে। তখন ইউনহ বলে যে তুমি অস্থায়ী ইমর্টাল ঋষি নিং রোজুর কথা বলছো? সে কি তোমাকে এখানে সিল করার জন্য কোনোভাবে দায়ী নয়? তোমার কি মনে হয় যে তোমরা সত্যি একে অপরকে ভালোবাসতে? তখন চিংচিং বলে যে আমার এইটুকুই মনে আছে যে যখন লিসু মাত্রই জন্মগ্রহণ করেন তখন তার বাবা বোটক্যাট রাজা হঠাৎ করে পাগল হয়ে গেল এবং সে মানুষদের আঘাত করতে লাগলো, তাই তাকে আধ্যাত্মিক মাস্টার দ্বারা স্বীকার করা হয়। সেই কারণে লিসুর দাদা যে সুনাম অর্জন করেছিল, সম্রাটের থেকে অর্জন করেছিল, তা এক রাতের মধ্যে সব শেষ হয়ে যায়। আমি ছোট্ট লিসুকে বাঁচিয়েছিলাম যখন সে তাদের দ্বারা অনেক কষ্ট পেয়েছিল, তাই আধ্যাত্মিক মাস্টাররা আমাকে অপরাধী বলে অভিযুক্ত করে। এরপর তারা আমাকে মাউন্টেনেও তাড়া করেছিল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে যেখানে দেখি নিং রোজু ও চিংচিং লড়াই করছে এবং চিংচিংয়ে মদের বোতল লিসুর গায়ে লাগতে গেলে নিং রোজু তাকে বাঁচায়। তখন চিংচিং লড়াই থামিয়ে বলে যে ধন্যবাদ সময় মতন তাকে বাঁচানোর জন্য। তখনই সেখানে নিং রোজুর বাকি জুনিয়ররা সেখানে চলে আসে। নিং রোজু তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কোনো অপরাধী নয়, কিন্তু তারা তা মানতে চায় না। তখন নিং রোজু চিংচিংকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চিংচিং তাকে ফুলের এসেন্স দিয়ে ওয়াইন বানিয়ে দেয়, যেহেতু সে ওয়াইন খুব পছন্দ করে। তাই ওই সময় তারা একে অপরের প্রেমে পড়ে। এরপর চিংচিং বলে যে আমার বিরুদ্ধে অভিযোগ থাকায় বিশ্বের কাছে আমাদের ভালোবাসা গ্রহণযোগ্য ছিল না। অবশেষে নিং রোজু এগুলো এড়াতে তার রেপুটেশন ছেড়ে দিয়ে এমনকি সে ফ্লাওয়ার ভ্যালির সব কিছু ছেড়ে তার সাথে মাউন্টেনে থাকতে শুরু করে, ম্যারিড কাপলের মতন। কিন্তু তাদের এই ভালো সময় বেশি দিন স্থায়ী হয়নি। আধ্যাত্মিক মাস্টাররা তাদের খুঁজে পায় এবং তারা কোথায় থাকতো সেখানে চলে আসে। এরপর তারা সেখান থেকে সেই মাস্টারদেরকে আহত করে পালিয়ে যায়। এরপর তারা হঠাৎ শুনতে পায় যে যখন রোজুর মাস্টার ভ্রমণ করছিল তখন সে মারা যায়। এটা শুনে নিং রোজু শোকে ভরে ওঠে এবং গোপনে ফ্লাওয়ার ভ্যালিতে যায়। আর চিংচিং বাইরে ফ্লাওয়ার ভ্যালির বাইরে অপেক্ষা করছিল এবং সে ভাবতে থাকে যে হয়তো নিং রোজু আর তার কাছে ফিরে আসবে না। কিন্তু দেখা যায় যে নিং রোজু সেখানে ফিরে এসেছে এবং তাকে বলছে যে পরিজগতের নিয়ম অনুযায়ী তোমাকে আমার বেঁধে রাখা উচিত, তো চলো আমরা তাদের ভুলে যাই এবং আমরা এমন একটা জায়গা চিনি যেখানে একদম খালি ও প্রাণহীন, আমরা সেখানে গিয়ে একসাথে সারা জীবন থাকবো। এরপর নিং রোজু বলে যে আমি একটি অ্যান্টিক ফরমেশন খুঁজে পেয়েছি যার নাম হচ্ছে 10 ডিরেকশন ফরমেশন। আমি তোমাকে সিল করার নামে তাদের সাহায্য নেব এবং 9 জন আধ্যাত্মিক মাস্টারের সাহায্য নিয়ে নিং রোজু সেই ফরমেশনটি তৈরিও করে এবং চিংচিংকে বলে যে তোমাকে আমি সিল করার পর আমি ভ্রমণ করার কথা বলে তোমাকে খুঁজে নেব। দেখা যায় যে চিংচিংকে সেই ফরমেশনের মধ্যে সিল করা হয়। এরপর চিংচিং এখানে একটি ঘর বানায় এবং সেই ফরমেশনের মধ্যে এবং সেখানে থাকতে শুরু করে। মাস যায়, বছর যায়, অপেক্ষা করতে করতে 1000 বছর পার করে, কিন্তু নিং রোজু আর তার কাছে ফিরে আসেনি। এরপর সিন বর্তমানে দেখানো হয় যে চিংচিং খুব কান্না করছে। তখন চাঙি সেখানে এসে ইউনহকে ঘরে নিয়ে যায়। এরপর তারা কথা বলতে থাকে। হঠাৎ মনে পড়ে ইউনহর যে সে একটি বইতে নিং রোজুকে নিয়ে পড়ার সময় সে তার ছবিতে তার হাতে হেয়ার ব্যান্ড দেখেছে। এরপর সে কিছু একটা ভেবে বলে যে আমি বুঝতে পেরেছি সে কি চায়। দেখা যায় যে সেই রুমে কিছু হেয়ার ব্যান্ড দেখে এবং সে কিছু একটা ভেবে হাসে তা নিয়ে। এরপর সে ইউনহ আবারও চিংয়ের আত্মার কাছে আসে এবং চিংয়ের আত্মা ইউনহকে দেখে জিজ্ঞেস করে যে তুমি কে? ইউনহ বলে যে আমি নিং রোজু এবং চিংচিংকে বলে যে চিং বলে যখন ডাক দেয়, ডাকটি শুনে সে উঠে দাঁড়ায়। তখন ইউনহ বলে যে আমি তোমার কাছে কি আসতে পারি? তখন চিংয়ের আত্মা রাস্তা বানিয়ে দেয়। ইউনহ তার কাছে আসলে চিংয়ের আত্মা তাকে বলে যে এখানে আসতে তোমার এত সময় লেগেছে, তুমি বলেছিলে যে তুমি আমার সাথে থাকবে, আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছি। তখন ইউনহ তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সরি। চিং বলে আমি জানতাম তুমি একদিন না একদিন আমার কাছে অবশ্যই আসবে। কোথায় ছিলে তুমি এতদিন? তখন ইউনহ বলে যে আমি একটু দূরে ছিলাম, তাই আমি আমার প্রমিস রাখতে পারিনি। এরপর সে তার হাতে বাঁধা হেয়ার ব্যান্ডটি দেখায়। তখন চিং কল্পনা করে যে হেয়ার ব্যান্ডটি তার চুলে কীভাবে নিং রোজু বেঁধে দিত। এরপর সে বলে যে তুমি এখন এটি রেখেছো? ইউনহ সেই হেয়ার ব্যান্ডটি তার হাতে বাঁধতে বাঁধতে বলে যে আমি অনেক ঠান্ডা একটি জায়গায় গিয়েছিলাম এবং আমি ভয় পাচ্ছিলাম যে আমি তোমাকে ভুলে যাব, তাই আমি এটি আমার সাথে রেখেছিলাম। এরপর চিং সেটি দেখতে পেয়ে খুব নাচতে থাকে। ইউনহ তখন আস্তে আস্তে পারে চলে আসে। তখন সেখানে চাঙি আসে এবং ইউনহ বলে যে চাঙিকে দুঃখের বিষয় এটাই যে আমি সত্যি তার সাথে নিং রোজু দেখা করাতে পারলাম না। এটা শুনে চাঙি গান গাইতে শুরু করে। দেখা যায় যে সে তার গান দিয়ে পানিকে কন্ট্রোল করতে পারে এবং দেখা যায় যে পানির
ভেতর থেকে নিংরোচুর একটি প্রতিচ্ছবি তৈরি হয়ে ওঠে। আসলে চাঙ্গির গান দিয়ে সে পানি কন্ট্রোল করে পানি দ্বারা একটি নিংরৌচুর প্রতিচ্ছবি তৈরি করে। নিংরৌচুকে দেখে চিং অনেক খুশি হয় এবং বলে যে, রৌচু ফাইনালি তুমি এসেছো। নিংরৌচু বলে যে, সরি দেরি হয়ে গেল, তবে আমি সবসময় তোমার সাথে আছি। এরপর চিং বলে যে, আমি জানি আমার উচিত এখন তোমাকে খুঁজতে যাওয়া। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং অদৃশ্য হয়ে যায়। তখনই সেই পুকুরের মধ্যে একটি জায়গায় পানি ঘুরতে শুরু করে এবং পুকুরের পানি কমতে থাকে। তখন ইউনহে বলে যে 10 ডিরেকশন ফরমেশন শীঘ্রই একটি মৃত্যু গঠনে পরিণত হবে। আমাদের যদি এখান থেকে বের হতে হয় তাহলে এখন আমাদেরকে এখানেই জাম্প করতে হবে। আমি সবসময় ফ্লাওয়ার ভ্যালি থেকে পালাতে চেয়েছি। এরপর চাঙ্গি বলে যে আমরা সবসময় একসাথে থাকবো এবং বলে ইউনহো আমাদের মধ্যে আর কোনো মিথ্যা থাকবে না, সবসময় আমরা একে অপরের সাথে থাকবো। তখন চাঙ্গি তাকে একটি লিপ কিস করে এবং তার মুক্তটি সেই কিসের মাধ্যমে ইউনহোকে দিয়ে দেয়। ইউনহো বলে যে তুমি আমাকে তোমার মুক্তটি দিয়ে দিয়েছো। চাঙ্গি বলে যে এটা একটি টোকেন, আমার করা তোমার প্রতি একটি প্রমিস। ইউনহো বলে মারমেডরা কি এভাবেই কাউকে মুক্ত দেয়, নাকি তুমি কোনো বইতে পড়েছো? এরপর তারা সেই পানিতে জাম্প করে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে চিংকে যে বসে ড্রিঙ্ক করছে, ও কান্না করছে। এরপর সে সেখান থেকে উড়ে তাদের বাড়িতে আসে। তখন তার কাছে সানিওয়ে এসে তাকে একটি তলোয়ার ধরে বলে যে তোমার সাথে লিসুর কি সম্পর্ক, সে কেন তোমার জন্য মারা গেল? তখন চিং বলে যে আগে আমি তার জীবন বাঁচিয়েছি, এখন তা ফেরত দেওয়া তার ন্যায্য, এটার সাথে তোমার কিছুই করার নেই। তখন সানিও বলে যে তোমাদের দুজনের মধ্যে আমাকে কেন আনলে, আমার সাথে কি ছিল তোমাদের সাথে? এরপর সানিও তাকে আঘাত করতে গেলে চিং তাকে আটকে ফেলে এবং বলে যে নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করছো তুমি। অন্যদিকে দেখি যে ইউনহো ঘুমের মধ্যে বলছে যে আমরা অবশেষে পালিয়েছি। তখন মাস্টার চিনসু বলে যে গার্ডিয়ান জি আপনার ঘুম ভাঙলো তাহলে? তখন ইউনহো চোখ খুলে দেখে যে তার সামনে চিনসু মাস্টার, আর সে ফ্লাওয়ার ভ্যালিতে। চিনসু মাস্টার বলে যে আপনি ও মারমেড যখন ফরমেশন থেকে বের হলেন তখন আপনারা মাস্টারের ঘরের পেছনের পুকুরে ভেসে ওঠেন। আপনি হয়তো জানেন না যে 10 ডিরেকশন ফরমেশনের চাবিকাঠি ওই পুকুরটি। আপনি যেহেতু কোমায় ছিলেন, মাস্টার আপনাকে এখানে পাঠাতে বলেছিল। এটা শুনে ইউনহো পাগলের মতন হাসতে থাকে। চিনসু জিজ্ঞেস করে যে কেন হাসছেন? তখন ইউনহো বলে যে সত্যি হাস্যকর ও দুঃখজনক। আমি ভেবেছি যে আলো পেয়েছি, কিন্তু দেখা গেছে যে এটা শুধুমাত্র পাথরের মধ্যে একটি আগুনের ঝলকানি মাত্র। এরপর বলে যে মারমেড কোথায়? তখন চিনসু বলে যে সে অনেক চেষ্টা করেছে আপনাকে প্রোটেক্ট করার, কিন্তু পরে সে ধরা পড়ে। এখন সে রিফ্লেক্ট গুহায় আছে। বলে যে আপনারা কি করেছেন তার সাথে? তখন চিনসু বলে যে তার কথা না ভেবে আপনার কথাই ভাবুন। 10 ডিরেকশন ফরমেশনের সময় সানিওয়ে দলত্যাগী হয়েছে, লিসু বিশ্বাসঘাতকতা করেছে, সবাই তা ইগনোর করে, আপনার দিকে নজর দিয়েছে যে আপনি মারমেডকে নিয়ে পালিয়েছিলেন। তখন এই কথাগুলো সাউচিন ঘরের বাইরে থেকে শুনে ফেলে। সিন চেঞ্জ হয়, দেখি যে ফেং হলে সবাই সেখানে থাকা একজন ইল্ডার বলে যে লিং চাংলানকে মাস্টার গার্ডিয়ান জি ফলোয়ার ভ্যালির রক্ষা করার কথা ছিল, কিন্তু সে ব্লু পালকের পাখির বিদ্রোহের সুযোগ নিয়েছিল এবং মারমেডকে নিয়ে পালানোর চেষ্টা করেছে। এটা ভয়ানক পাপ, মাস্টার তাকে শাস্তি দেওয়া হোক। তখন লিং চাংলান ইউনহোকে জিজ্ঞেস করে যে তুমি কি ব্যাখ্যা দিবে এই বিষয়ে? তখন ইউনহো ভাবে যে লিং চাংলান একটি বুড়ো শিয়াল, আমি স্বীকার করলে চাঙ্গিকে ট্রেনিং করা থেকে আমাকে সরিয়ে দিবে, আমি তাকে আর দেখতে পাবো না, আর অস্বীকার করলে আমাকে বাঁচানোর চেষ্টা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর সে বলে যে মাস্টার আমি অপরাধ বোধ করছি না ওই দিন আমি যে ব্লু পালকের পাখির সাথে যুদ্ধ না করাই, কারণ লিসু যখন ফরমেশনটি ভেঙে ফেলে তখন আমরা দেখতে পাই যে হঠাৎ একটি সোনালি আলো রিফ্লেক্ট গুহার ওপর। আমি ভয় পাই যে হয়তো মারমেড পালাবে, তাই আমি চেক করতে যাই, কিন্তু ঘটনাক্রমে আমি সেই ফরমেশনের মধ্যে পড়ে যাই। ব্লু পালকের পাখির সাথে হেরে গেলে ফ্লাওয়ার ভ্যালির খ্যাতি অবশ্যই যেত, এটা ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমরা মারমেডকে পালাতে দিতাম তাহলে সুন্দর পরীকে কি বলতাম? তাহলে ও ফ্লাওয়ার ভ্যালির খ্যাতি চলে যেত, আর ওই যুদ্ধে আমি অবশ্যই অংশগ্রহণ করলেও তাকে ধরা অসম্ভব ছিল। কিন্তু যদি আমরা মারমেডকে ধরে রাখতে পারি তাহলে অনেক কিছুই হবে আমাদের, তাই নয় কি? তখন সেখানে একজন ইল্ডার, যার নাম হচ্ছে ইল্ডার মৌজো, সে বলে যে গার্ডিয়ান জি একদম সঠিক কথা বলেছে, আমি ভাবতেও পারি না যে এত কম বয়সে সে ইল্ডার্সদের থেকেও বেশি কিছু ভালো ভাবতে পারে, সে আমাদের ফ্লাওয়ার ভ্যালির একটি আশা। তখন অন্য একজন ইল্ডার বলে যে যদি তাই হয় তাহলে আমাকে বলো যে যখন আমরা তাদেরকে ধরলাম তখন মারমেড কেন তাকে বাঁচাতে চাইলো? ইউনহো বলে যে কেন উচিত নয় আমাকে বাঁচানো? একটি আত্মাকে আয়ত্ত করা মানে একটি মনকেও আয়ত্ত করা এবং তার হৃদয়কেও বাধ্য করা, আর আপনি জানেন যে মারমেডের মেজাজ কেমন হয়, আমি শুধু আমার পদ্ধতি পরিবর্তন করেছি তাকে বাধ্য করার জন্য, এটা কি অন্যায়? তখন লিং চাংলান বলে যে যদি তাই হয় তাহলে সে তোমার বাধ্য হলে এখনও কেন কথা বলল না?
অনেক দিন ধরেই এটা বিলম্বিত হয়ে আছে। আমরা যদি পরিশুণ্ডের আদেশ না মানি তাহলে আমাদের কি হবে সেটা ভেবে দেখেছো? ইউনহো বলে যে এটা আমার কর্তব্যের অবহেলা, আমি শাস্তি পেতে রাজি আছি। তখন সেই ইল্ডার বলে যে হ্যাঁ, তুমি 20টি বেত্রাঘাতের যোগ্য। তখন ইল্ডার মুজো বলে যে আপনি একটি ভিলেন। এটা শুনে সে ক্ষেপে যায় এবং বলে যে আমি ভিলেন? নিয়ম ছাড়া এখানে কিছুই করা যায় না। তখন ইউনহো বলে যে আমি শাস্তি গ্রহণ করতে রাজি আছি। তখন চাঙির আওয়াজ আসে, বলে যে কেউ তাকে বেত্রাঘাত করবেন না। দেখা যায় সেখানে চাঙি এসেছে। এরপর শাওশিন বলে যে মাস্টার মারমেড রিফ্লেক্ট গুহায় বসে কথা বলছেন। আমি কোনো সিদ্ধান্ত নিতে সাহস পেলাম না, তাই এখানে নিয়ে আসলাম সেই দিনের সেই ঘটনাটি সত্যটা সবার সামনে বলার জন্য। তখন চিনসু মাস্টার চাঙিকে বলে যে কষ্ট পাওয়ার থেকে বাঁচতে চাইলে সত্য বলো। ওই দিন কি ঘটেছিল রিফ্লেক্ট গুহায় এবং কেন ইউনহোকে তুমি রক্ষা করতে চেয়েছো? চাঙি বলে যে 10 ডিরেকশন ফরমেশন ভেঙে যাওয়ায় ঘটনাচক্রে আমরা তার নিচে পড়ে যাই। সে আমাকে বাঁচাতে চেয়েছিল, আমি তার প্রশংসা করি, তাই কোনো কারণ নেই যে আপনারা তাকে বেত্রাঘাত করবেন। তখন ইউনহোর শাস্তি বাতিল করা হয় এবং চাঙিকে নিয়ে যাওয়া হয়। লিংচাংলান বলে যে আমি ভাবতেই পারি না যে সে আপনার কথা শুনে। এরপর লিংচাংলান ইউনহোকে তার কাছে ডেকে বলে যে তোমাকে পুরস্কার দেব। দেখা যায় সে তার কাঁধে হাত রাখে এবং তার দিকে পাওয়ার দিয়ে তাকে কষ্ট দেয়। সিন চেঞ্জ হয়, দেখি যে ইউনহো তার রুমে আসে, কিন্তু সেই পাওয়ার দেওয়ায় সে খুব দুর্বল। লুলো এসে তাকে জড়িয়ে ধরে, তো সে পড়ে যায়। তখন লুলো বলে যে লিংচাংলান আবার তোমাকে টর্চার করেছে বলে সে অ্যান্টিডোট দেয়, কিন্তু সে সুস্থ না হয়ে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। তখন চিনসু মাস্টার এসে বলে যে মাস্টার লিংচান আমাকে এখানে পাঠিয়েছে এবং বলতে বলেছে যে এগুলো কুলিং পিল, এটা সতর্কতার সাথে নিতে হবে। তখন লুলো জিজ্ঞেস করে যে এটা ফ্রোস্ট মার্ককে গরম করার জন্য নয়। তখন ইউনহো বলে যে মনে হয় মাস্টার আগে থেকেই জানতো যে আমি ওইখানে ওই পিল চুরি করতে যাব এবং সে গোপনে সে ফেক পিল রেখেছিল। যখন সে এটা জানতোই তাহলে এত ভান করার কি দরকার ছিল? সে কেন আমাকে শেষ করে দিল না? এরপর তাকে স্পেল দিয়ে বন্দি করে রেখে যায় চিনসু সেখানে। সিন চেঞ্জ হয়, দেখি যে লিংচাংলান ও চিনসু হৌচিংয়ের কাছে এসে বলছে যে প্রথম রাউন্ড তুমি হেরে গেছো, মারমেড কথা বলেছে। তখন এটা শুনে হৌচিং বলে যে আমাকে ক্ষমা করুন আর দয়া করে। তখনই লিংচাংলান তার কথা বন্ধ করে দেয়, আটকে দিয়ে বলে যে দয়া করে কি, তাকে মাফ করে দিব তাই তো? শোনো হৌচিং, সে নরম হৃদয় দিয়ে তাকে বাধ্য করেছে, তুমি সেই সুযোগটি কাজে লাগাও। তখন হৌচিং বলে যে আমি বুঝতে পেরেছি। সিন চেঞ্জ হয়, দেখি যে চিং চিং ড্রিঙ্ক করেছে এবং লিসুর লকেটটি হাতে নিয়ে সে কান্না করছে এবং বলছে যে ছোট্ট লিসু, তুমি তোমার জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছো, কি দরকার ছিল? 1000 বছর হয়ে গেছে, নিং রোচু ছাই হয়ে গেছে, আমি একা ছিলাম এবং তুমিও মরে গেলে। বলে সে লকেটটি নিচে ফেলে দেয় এবং বলে যে তোমরা সবাই মিথ্যাবাদী এবং সে ঘুমিয়ে পড়ে। দেখা যায় যে সেখানে তখন লিসুর স্পিরিট আসে। সিন চেঞ্জ হয়, আবারও দেখা যায় যে শাওশিনকে বলছে যে ইউনহোর সাথে দেখা করতে চায়, কিন্তু শাওশিন বলে যে তার পজিশন এখন ফ্লাওয়ার ভ্যালিতে ঝুঁকির মুখে, তোমার সেখানে যাওয়ার দরকার নেই। তখন সেখানে হৌচিং চলে আসে এবং বলে যে আজ থেকে আমি মারমেডকে ট্রেন করব। এটা শুনে চাঙ্গি বলে যে ফ্লাওয়ার ভ্যালিতে আমি শুধু একজন আধ্যাত্মিক মাস্টারের কথা শুনবো, আর সে হচ্ছে জি ইউনহো। হৌচিং বলে যে সত্যি জুনিয়র সক্ষম তোমাকে দিয়ে কথা বলাতে। পর হৌচিং তার ম্যাজিক্যাল স্পেল দিয়ে একটি তলোয়ার আনে এবং বলে যে দ্বিতীয় রাউন্ড হচ্ছে মারমেডের লিস্টটি কেটে ফেলা। এরপর সে চাঙিকে আঘাত করতে গেলে চাঙি তা আটকে তার পাওয়ার দিয়ে তার তলোয়ারটি বরফ দিয়ে ঢেকে দেয়, এমনকি হৌচিংয়ের হাতও বরফে ঢেকে যেতে থাকে। তখন হৌচিং পিছনে সরে যায়। চাঙি বলে যে আমি রাজি না থাকলে যদি আমি মরেও যাই তুমি আমার লেজ কখনো কাটতে পারবে না। হৌচিং বলে সেটাই তুমি এখনও প্রতিরোধ করতে চাও? লিসু মারা গেছে, সানিউকে ব্লু পালকের পাখি নিয়ে গেছে, এখন কেউ তোমাকে সাহায্য করবে না। এটা শুনে চাঙ্গি বলে যে লিসু মারা গেছে? হৌচিং বলে যে ওই হিরো তার প্রেমিকাকে বাঁচাতে গিয়ে মরেছে। ওহ, আরেকটি কথা, ইউনহো এখন ফ্রস্ট মার্কে থাকা সিল ট্রিগারে হয়েছে, যদি অ্যান্টিডোট দেওয়া না হয় সে 3 দিনের বেশি বাঁচবে না। যদি তুমি না চাও সে মারা যাক, তোমার উচিত লেজ কেটে ফেলা তার জীবন বাঁচানোর জন্য। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।